শুক্রবার সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা, আন্দোলনকারীদের সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা, শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত। এবং ফেনীর সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুক্রবার বিকেলে সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগে 4 ঘণ্টা অবস্থান শেষে আন্দোলনের নতুন কর্মসূচি দিয়েছে তারা। জরুরি অধিবেশন ডেকে সংসদে আইন পাশের দাবি তাদের। আহমদ বাবুর প্রতিবেদন। বিকেল থেকে রাত প্রায় 9টা পর্যন্ত শাহবাগে অবস্থান নেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাস্তা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ তুলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাস করতে হবে, তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে বিকাল 5টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন শিক্ষার্থীরা। পুলিশের ব্যারিকেড ভেঙে চারপাশের সড়ক আটকে বিক্ষোভ সমাবেশ করেন তারা। স্লোগানে কোটা সংস্কারের দাবির যৌক্তিকতা তুলে ধরেন শিক্ষার্থীরা। 5% কোটার জন্য আমরা মূলত এখানে দাবি আন্দোলন করছি। আমরা চাচ্ছি এটা একটা সংসদের মাধ্যমে, বিল পাসের মাধ্যমে একটা স্থায়ী সমাধানের জন্য, যে ন্যূনতম কত % কোটা থাকা যায় আমরা চাচ্ছি। আমরা কিন্তু কখনো বাতিল চাই নাই, 18তেই চাই নাই, এখনো চাই নাই। আমরা চাচ্ছি যে একটা যৌক্তিক সমাধান হোক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। শুক্রবার বিকাল 4টা থেকে বিক্ষোভ কর্মসূচি চলবে শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশ জুড়ে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ডিএমপি। আন্দোলনকারীদের আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন তারা। দৃঢ় বিশ্বাস তাদেরও আমাদের প্রতি, দেশের আইনের প্রতি, সম্মানিত মহানগরবাসীর প্রতি সেই বিশ্বাস তারা রাখবে, সেই সম্মানটুকু তারা দেখাবে বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। তারপরেও যদি কেউ সে ধরনের জায়গা থেকে সরে যেতে চায়, দেশের প্রচলিত আইন তো আসলে কার্যকর, সেটি কার্যকর যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সরকার একমত, কিন্তু নির্বাহী বিভাগ নয়, এর সমাধান হতে হবে আদালতে। বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগে হস্তক্ষেপ করতে চায় না সরকার, এমন অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রী। মেধাবীরা আন্দোলন না করে নিজেদের যুক্তিতর্ক আদালতে পেশ করে সঠিক সমাধান বের করতে পারবে বলে মত তাদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ তো বটেই, অনেক উন্নত দেশেও কোটা পদ্ধতি থাকে। তারপরও 2018 সালে শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন দিয়েছিল সরকার। 5 জুন একটি রায় এসেছে আদালত থেকে, যদিও সেই রায়টির স্থগিতাদেশ দিয়ে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু মাঠের আন্দোলন থেকে সরেনি শিক্ষার্থীরা। এই অবস্থানকে সমর্থনযোগ্য নয় বলছেন সরকারের মন্ত্রীরা। সাফ জানিয়ে দিলেন, আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে দিতে হবে। আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে,
জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় প্রভাবিত না হবারও আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, শিক্ষার্থীরা চাইলে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত সরকার। তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না, কারোর দ্বারা পরিচিত হবেন না। কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না, তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। সড়কে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে, আন্দোলন সবকিছু ধৈর্য সহকারে সহ্য করছে সরকার। সীমানা ছাড়িয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা ব্যবস্থা না থাকায় নারীদের প্রতিনিধিত্ব, জেলা প্রতিনিধিত্ব ও অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হারে সরকারি চাকরিতে কমে যাচ্ছে বলে জানান সরকারের দুই মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। ২০১৮ সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়ার রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে। বৃহস্পতিবার বিচারপতি কেম কামরুল কাদের ও বিচারপতি খিচুর হায়াতের হাইকোর্ট বেঞ্চ রায় প্রকাশ করেন। কোটা সমস্যার আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নবম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত কোটা পদ্ধতি বাতিল করে ২০১৮ সালে ৪ অক্টোবর পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে রিট করেন চাকরির প্রত্যাশী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ ৭ জন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, কোটা আন্দোলনকারীদের জন্য আদালতের দরজা খোলা রয়েছে। দুর্নীতি সংক্রান্ত এক মামলায় লিভ টু আপিলের শুনানিতে তিনি আইনজীবীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। মাননীয় প্রধান বিচারপতি আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনি বারের নেতা। উনি বলেছেন যে আপনারা রাজনৈতিক কর্মী এবং আপনি পেশাজীবীদের নেতা হিসেবে আপনারও দায়িত্ব আছে, যারা আন্দোলন করছেন কোটা, তাদেরকে বোঝানোর জন্য যে আলটিমেটলি পুরো বিষয়টি আদালতের সামনে আসবে এবং আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ। একই সঙ্গে সময়োপযোগী সংস্কারের মাধ্যমে কোটা ব্যবস্থার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা ব্যবস্থা একটি যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধান ও সংস্কার আনা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। এই পদক্ষেপ বাস্তবায়নে কোনো অবরোধ বা জিম্মি পরিস্থিতি নয়, বরং একটি সমন্বিত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমান ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর প্রেক্ষিতে যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থায়ী সমাধানের উদ্যোগ প্রয়োজন। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান ছাত্রলীগ সভাপতি। কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আমরা ক্লাস করব, লেখাপড়া করব, লাইব্রেরিতে সময় দিব, প্রস্তুতি নিব এবং একই সঙ্গে আমাদের যৌক্তিক কোনো কথাবার্তা থাকলে যৌক্তিক উপায়ে সেটি আমরা সংশ্লিষ্ট সকল মহলের কাছে আমরা তুলে ধরবো। কিন্তু তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে জিম্মি করা, তার জন্য স্বাভাবিক জনজীবনকে জিম্মি করার অধিকার কারো রয়েছে বলে আমরা মনে করি না। শর্ত ছাড়া বাংলাদেশকে চীনের ঋণ সুবিধা দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর খুবই সফল হয়েছে। চীন থেকে পাওয়া সুবিধার সর্বোচ্চ ব্যবহারেরও তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বাংলাদেশের পরম বন্ধু চীন, উন্নয়নে সবসময়ই সহযোগিতা নিয়ে পাশে থেকেছে দেশটি। টানা চতুর্থবার সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর, আন্তরিকতাপূর্ণ এ সফরে দ্বিপাক্ষিক বৈঠকে চীনের সাথে সই হয়েছে ২১ সমঝোতা স্মারক এবং ৭টি ঘোষণাপত্র। এর মধ্যে রয়েছে ১০০ কোটি ইউয়ান আর্থিক সহায়তা, রয়েছে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহায়তা, বাংলাদেশ থেকে চীনে
তাজা আম রপ্তানি ও মেডিকেল সেবা সহযোগিতা শক্তিশালী করা। এর বাইরেও টেকসই অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, গণমাধ্যম ও সম্প্রচার মাধ্যম বিষয়েও হয়েছে সমঝোতা। এবারের সফরকে সফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ যে সহায়তা চাচ্ছে, চীন সহায়তা করতে রাজি এবং এই সহায়তা বিভিন্ন রকমের রূপে হতে পারে। তিনি বলেছেন অনুদান হিসেবে হতে পারে, তিনি বলেছেন সুদহীন ঋণ হিসেবে হতে পারে, আবার তিনি বলেছেন স্বল্প সুদের ঋণ হতে পারে অথবা কমার্শিয়াল ঋণ হতে পারে। তো এগুলো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা গ্রহণ করবো। আমরা তোরা বললো আর আমাদেরকে কমার্শিয়াল ঋণ বা কিছু চাপিয়ে দিতে পারবে না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। যে দুই দেশের সরকার যদি ভালো সম্পর্ক থাকে তখন আসলে বেসরকারি খাতে ব্যবসা বাণিজ্যের জন্য একটা ধারণা তৈরি হয় যে না পরিস্থিতি অনুকূল। সেই সিগন্যালটা আমরা পেয়েছি এবছর। রোহিঙ্গা সংকট বড় বোঝা হয়ে আছে বাংলাদেশের কাঁধে। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে চীনের সমর্থন বাংলাদেশের সাথে বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ। তাই সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের আরও একনিষ্ঠ হওয়ারও তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। যে সহায়তা পাচ্ছি বা পাবো সেটা ঋণ হিসেবে আসতেছে, সেই ঋণটা কিভাবে শোধ করব সেটার ব্যাপারে আমাদের নিজেদের যথেষ্ট হোমওয়ার্ক করা থাকা দরকার এবং আমাদের যে অভ্যন্তরীণ যে উৎপাদন সেগুলো বৃদ্ধি করা, আমাদের রপ্তানি বৃদ্ধি করা, এইগুলোর উপরে জোর দেওয়া খুব জরুরি। অনেক সংখ্যক চাইনিজ কোম্পানি এবং ব্যবসায়ীরা ছিলেন এবং বাংলাদেশ থেকে একটা বেশ বড় ডেলিগেশন গিয়েছে। এই দুটোর এই কানেক্টিভিটিটা আসলে আমাদেরকে হয়তোবা আগামী কয়েক বছরে বেশ অনেক কিছু হতে দেখবো আমরা। চীন, ইন্ডিয়া, আসিয়ান এবং অন্যান্য যে সার্কেল কান্ট্রিগুলো আছে তাদের সাথে যত ট্রেড বাড়বে আমাদের জন্য সেটা ততই লাভজনক হবে। দ্বিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক ফোরামে দুই দেশের একসাথে কাজ করার সিদ্ধান্তকেও ইতিবাচক বলেই মনে করেন বিশ্লেষকরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতেই রয়েছে তার প্রায় 100 কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করেছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন 4টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই ভান্ডারির ভেতর 4টি বহুতলা ভবনের একটি 5 তলা, 2টি 3 তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। 3 তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাস্টম অফিসার যে নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় 120 শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় 10 কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় 120 শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছিতে রয়েছে আরো 120 শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আলারা কত দিছে, দেশ আলারা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে উনার অর্জিত সম্পদ দেখে আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন।
সন্ধ্যা 7:30টার দিকে শেরপুর উপজেলার ধরমোকাম এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য আরিফুল ইসলাম, স্ত্রী মৌসুমী আক্তার, ছেলে সাউম এবং অটোরিকশা চালক নাসিম হোসেন। পুলিশ জানায় সোহেল স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিলেন। ধরমোকাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, উপশহর সহ নগরের বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট। অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। 2 সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের 55 ইউনিয়নের 4 শতাধিক গ্রামে 2 লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। 5টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ে দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম ওছেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে। এখানে বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় 21,000 পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে 45টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে 2127 হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরও তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি না। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার 5 উপজেলার 34টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানি পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ 6টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় বসতঘরে পাহাড় ধসে পড়ে। এতে জমিলা বেগম নামের এক গৃহবধূ গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমিলা। একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় বাড়ির দেয়াল চাপা পড়ে হাসান নামের 10 বছরের শিশু মারা যায়। এছাড়া সদরের শিল্প এলাকায় পাহাড় ধসে মারা গেছে এক নারী। শেষ করছে রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শুক্রবার সারা দেশে বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা আন্দোলনকারীদের, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন স্বরাষ্ট্র জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে ফলপ্রসূ বলছেন বিশ্লেষকরা। শর্তহীন ঋণ বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত।
ফেনী সোনাগাজীতে রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।